আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ, রেসিডেন্ট, ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগ। আপনারা সবাই অবগত যে গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিউরোসার্জারি বিভাগে কর্মরত চিকিৎসক এর উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তারই প্রেক্ষিতে আমরা আজকে সবাই এখানে এসেছি। প্রথমেই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে আপনারা সবাই কষ্ট করে এখানে সবাই উপস্থিত হতে পেরেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। সেই সাথে আমি আবার বলতে চাই যে আমরা যারা চিকিৎসক সমাজ আছি, আজকে আপনাদের সামনে এখানে এসে দাঁড়িয়েছি, আমরা আসলে এখানে আসার মতো কেউ না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি সবাই। আপনারা জানেন দুইবারের যে মব এসেছে, এই দুইবারের মবে আমরা চিকিৎসকরা নিজেরা কেউ 24 ঘন্টা, কেউ 36 ঘন্টা করে ডিউটি করেছি। আপনারা আরো জানেন যে আমরা শুধু ডিউটি করে শেষ না, মানবিকতার দিক চিন্তা করে আমরা নিজের পকেট থেকে ছাত্রদেরকে ওষুধ দিয়েছি, কাউকে খাবার দিয়েছি, কাউকে স্যালাইন দিয়েছি, কাউকে রক্ত দিয়েছি, নিজের শরীরে রক্ত দিয়েছি। আমরা আসলে বাংলাদেশের নাগরিক, উই আর বাংলাদেশ, উই আর ডক্টর। আমাদের তো এখানে আজকে আসার কথা ছিল না। আপনারা আমাদেরকে যদি সুরক্ষা দিতে পারতেন, পুলিশ প্রশাসন যদি আমাদেরকে সুরক্ষা দিতে পারতো, তাহলে আজকে আমরা এখানে আসতাম না, আমরা ইমার্জেন্সি সার্ভিস দিতাম। গতকালকের যে ঘটনা, সেই ঘটনার রোমহর্ষক বর্ণনা করার জন্য আমাদের এই কলিগ ডক্টর শাহনেওয়াজ ভাইকে অনুরোধ করছি, এটা বর্ণনা করবেন। ধন্যবাদ ডক্টর আহাদ। আমি ডক্টর মোহাম্মদ শাহনেওয়াজ বিশ্বাস, আমি নিউরোসার্জন, আমি রেজিস্ট্রার হিসেবে নিউরোসার্জারি ডিপার্টমেন্টে আছি। ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা, ধন্যবাদ আমাদের যে ডক্টর আছে এবং অন্যান্য হেলথ সেক্টরে যারা আছে। আসলে খুবই দুঃখজনক আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আমি প্রথমেই বলে নিই, ডাক্তাররা আমরা আমাদের দেশের জনগণের এবং রোগীদের কোনো প্রতিযোগী না। আমরা তাদের ডাক্তার, আমরা তাদের সহযোগী, আমরা তাদের ব্যথায় সমবেদনা জানাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে গতকালকে আমাদের নিউরোসার্জারি ডিপার্টমেন্টের 201 নম্বর ওয়ার্ড বিকেলে অ্যারাউন্ড 3টা, সাড়ে তিনটা হবে, এ সময় কিছু দুর্বৃত্ত, ছাত্রধারী কিছু দুর্বৃত্ত আমাদের 201 নম্বর ওয়ার্ডের ভেতরে ঢোকে। সেখানে এমার্জেন্সি রোগীর অপারেশন করার জন্য ডক্টর মাশরাফি অপারেশন থিয়েটারে ছিল। তাকে দুর্বৃত্তরা টেনে হিচড়ে বের করে এবং তাকে প্রহার করে। ডক্টর মাশরাফিকে সেভ করার জন্য ডক্টর ইমরান খুবই সিনসিয়ার একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, যে যদি তার অ্যাডমিশন রোগী ভর্তি হয়, শনিবারে ইমরান হসপিটালে আসে, রবিবার সন্ধ্যায় চলে যায়, কোনো ফ্যামিলি লাইফ নেই, একটানা কাজ করে। এবং এটা শুধু ডক্টর ইমরানের ঘটনা না, প্রতিটা ট্রেনি ডক্টর, প্রতিটা নিউরোসার্জন, প্রতিটা অর্থোপেডিক সার্জন, প্রতিটা ক্যাজুয়ালিটি সার্জন এইভাবেই সেবা দিয়ে থাকে। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রে এই সেবার মান আরো অনেক বেড়ে গেছে। যেটা বলছিলাম যে ডক্টর মাশরাফিকে সেভ করার জন্য ডক্টর ইমরান ছুটে যায়, তখন দুর্বৃত্তরা ডক্টর ইমরানের উপরে প্রথমে ভার্বালি হ্যারাস করে। এইটা দেখে আমি পাশের অপারেশন থিয়েটার ক্যাথ ল্যাবে ছিলাম, আমি একজন নিউরোসার্জন, আমি ওদের চেয়ে একটু সিনিয়র, আমার দায়িত্ববোধ থেকে তাদেরকে সেভ করার জন্য এগিয়ে গিয়েছিলাম। তখন পুরো আক্রোশটা আমার উপর চলে আসে, তারা আমাকে ভার্বালি এবং ফিজিক্যালি হ্যারাস করতে থাকে। ইতিমধ্যে যেহেতু 40 জনের মতো হবে, 30-40 জন, একটা গ্রুপ ডক্টর ইমরানকে 201 নম্বর ওয়ার্ডের ভেতরে সিসিটিভি ক্যামেরা অফ করে তাকে বেধড়ক মারপিট শুরু করে এবং 201 নম্বর ওয়ার্ড থেকে টেনে হিচড়ে মারতে মারতে ডাইরেক্টর রুমে নিয়ে আসে, যেটা 201 নম্বর ওয়ার্ড থেকে ডিস্টেন্স প্রায় 200 মিটার বা 250 মিটারের মতো। সবগুলো রোগীর সামনে দিয়ে একজন ডক্টরকে মারতে মারতে, বেধড়ক ভাবে, নৃশংসভাবে মারতে মারতে ডাইরেক্টর রুমে আসে। শুধু সেখানেই ক্ষান্ত হয় না, ডাইরেক্টর রুমে চেয়ারে বসিয়ে তাকে ফিজিক্যালি এবং ভার্বালি টর্চার করতে থাকে। এবং আমাকে 201 নম্বর ওয়ার্ড থেকে আমাকেও টেনে ডাইরেক্টর রুমে নিয়ে আসা হয়। যেহেতু আমি ওদের দুজনের মধ্যে সিনিয়র ছিলাম, আমার কাছে তাদের দাবি দেওয়া পেশ করে যে তাদের রোগী মারা গিয়েছে, এখানে কার ভুল ছিল তদন্তাধীন একটা বিষয়। এখানে ডাক্তারকে আগে খুনি বানানো হয়েছে, ডাক্তারকে অ্যাসল্ট করা হয়েছে এবং যে ডাক্তারকে মারা হয়েছে তারা এই
এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না, যে রোগী মারা গিয়েছে তার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না, এটা জেনেও তাদের উপর অত্যাচার করেছে, আমাদের উপর অত্যাচার করেছে। ডাইরেক্টর রুমে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর সামাদ ভাইয়া যখন এসেছেন ডাইরেক্টরের কথায়, এখানে একটু বলে রাখি, যখন ডক্টর ইমরানকে মেরেছে তখন মানে এত বেধড়ক মেরেছে, আমি আমার ডিপার্টমেন্ট হেড প্রফেসর শফিকুল ইসলাম স্যারকে বলেছি, স্যার ডক্টর ইমরান মারা যাবে যদি প্রশাসনের কেউ না আসে, তাহলে কি পর্যায়ে তাকে মারতে হয়েছে। আমি নিজেই অবাক হয়ে গেছি, আমি জীবনে কখনো ফেস করি নাই। ঢাকা মেডিকেলের মতো সবচেয়ে বড় প্রতিষ্ঠান, যেখানে পুরো বাংলাদেশের সব জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ থেকে রোগী আসে, সেখানে এরকম একটা ঘটনা হয়েছে। কতটা মর্মান্তিক একটা বিষয়। ডক্টর ইমরানকে যখন ডাইরেক্টর রুমে আনা হয়, ডক্টর সামাদ ভাই আসে, তখন পুরো আক্রোশ ডক্টর সামাদ ভাইয়ের উপরে গিয়ে পড়ে। এবং যত দুর্বৃত্তধারী ছিল, এখানে সবাই যে খারাপ ছিল তা না, 2-3 জন ছিল তারা অনেক সোবার ছিল, তারা আমার কথায় শান্ত হয়েছে, কিন্তু বাকি যারা 30-35 জন ছিল তাদের আচরণে কোনো পরিবর্তন হয়নি। এবং তারা নিজেদেরকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিইউটি বলা হয়, বিওবিটি, তাদের নিজেদেরকে তারা ওই ইউনিভার্সিটি স্টুডেন্ট দাবি করে, শিক্ষক দাবি করে, যেটা টোটালি তাদের অ্যাটিটিউড থেকে আনবিলিভেবল, কখনোই মনে হয় নাই। কিন্তু দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক ভাবে তারা এই কাজগুলো করে। ডাইরেক্টর রুমে এসে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সামাদ ভাইয়ের সাথে তারা হ্যারাস করে, এবং একটু পরে ডাইরেক্টর স্যার আসেন। যদি ডাইরেক্টর স্যার আরো দেরি করতেন তাহলে ডক্টর সামাদ ভাই হয়তো সেখানে বেঁচে থাকার মতো অবস্থায় থাকতেন না। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কনফারেন্স রুমে, ডাইরেক্টর রুমে তো আরো ঘন্টার পর ঘন্টা হ্যারাসমেন্ট চলতেই থাকে। সিসিটিভি ক্যামেরা ফুটেজগুলো ডিলিট করা হয়েছে, আমরা যেটা খুঁজে পাইনি। কনফারেন্স রুমে আমরা দফায় দফায়, এখানে এই তিনটা গ্রুপ মানে অন্যভাবে নিয়ে না, গ্রুপিংটা অন্যভাবে, যা তিনটা দল, একটা হচ্ছে আমরা ডক্টররা ছিলাম, প্রশাসন ছিল, একটা গ্রুপ ছিল সমন্বয়কারীদের বেশ কয়েকজন প্রতিনিধি আমাদের এখানে ছিল, এবং বিওবিটির স্টুডেন্ট, তাদের ভিসি এবং চেয়ারম্যান ছিলেন। এই তিনটা গ্রুপের মধ্যে আমাদের সব সময় মানে কয়েকবার কনফারেন্স রুমে প্রায় রাত 10টার উপর পর্যন্ত আলোচনা হয় একটা সমাধানে আসার জন্য। আমাদের মানে কষ্ট লাগে যে আমরা যে কষ্ট করে সার্ভিস দিয়ে থাকি নিউরোসার্জারি ডিপার্টমেন্টে, আমাদের কোনো ফ্যামিলি আমরা চিন্তা করি না। আমাদের নিউরোসার্জারিতে বা আমাদের সার্জনদের সার্জারিটা একটা নেশা, আমরা বাসায় বসে থাকতে পারি না, আমাদের সার্ভিস না দিলে ভালো লাগে না, এটা আমাদের একটা পেশা, আমাদের প্যাশন। আমরা কোনোভাবেই বাসায় বসে থাকতে পারি না, তারপরও আমাদেরকে আজকে এই হার্ড লাইনে আসতে হয়েছে। আমি শুধু বলে রাখি যে আমরা ডক্টররা আমাদের দেশের, আমাদের শ্রদ্ধেয় পেশেন্টদের কোনো প্রতিপক্ষ না, আমরা তাদের সহযোগী। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা যদি আমাদের এক্সিস্টেন্স না বজায় রাখতে পারি তাহলে সার্ভিস দিবে কে? আপনারা হয়তো আমাদের আন্দোলন সম্পর্কে জানেন, এবং এই আন্দোলন আমাদের ডাক্তারদের না, এই আন্দোলন হওয়া উচিত প্রতিটা পেশেন্টের, প্রতিটা দেশের মানুষের। কারণ ডাক্তার যদি ভালো না থাকে সার্ভিসটা দিবে কে? ডাক্তার যদি ভালো না থাকে আপনার দেশের মানুষকে সার্ভিস দিবে কে? এই জন্য এই আন্দোলন, দয়া করে মিডিয়া ভাইয়েরা আপনারা অনেক সিনসিয়ার, এই বৈষম্য আন্দোলন থেকে আপনারা আমাদের ভূমিকা দেখেছেন, আমরা ছাত্রদের সাথে, আমরা দেশের জনগণের সাথে। এই মেসেজটুকু শেয়ার করবেন। প্রশাসনিক ব্যর্থতার কারণে যে আমাদের উপর অন্যায়গুলো হচ্ছে বছরের পর বছর ধরে, এর দাবির প্রেক্ষিতে আজকে আমাদের হার্ড লাইন। ঢাকা মেডিকেল কলেজে শুধু নিউরোসার্জারিতে এই একটা ঘটনা হয়েছে তা না, এরপরে আরো দুটো ঘটনা হয়েছে, যেটা আমাদের আরো দুজন প্রত্যক্ষদর্শী আলোচনা করবে। আমি আমার ঘটনা এতটুকু এখানে রাখছি, আমি ডক্টর আহাদকে ফোনটা দিচ্ছি। আচ্ছা, আমাদের যে আলোচনা হলো, আলোচনার প্রেক্ষিতে আমরা দুইটা দাবি রেখেছিলাম। আপনারা অবগত যে প্রথম দাবি ছিল যারা আমাদের ডক্টরের উপরে হামলা করেছে তাদের দ্রুততম সময়ের মধ্যে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। দ্বিতীয় দাবি ছিল যে আমাদের যে ইমার্জেন্সি কমপ্লেক্স আছে, আমরা ইমার্জেন্সিতে ডিউটিরত অবস্থায় যে ডক্টররা থাকবে, ওই ডক্টরদের সুরক্ষার জন্য আর্মি, পুলিশ সহ অন্যান্য ফোর্স সমূহ সশরীরে উইথ আর্ম উপস্থিত থাকবেন আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। ঢাকা মেডিকেল কলেজ সহ সব জায়গায় এই প্রতিশ্রুতি নিয়ে আমরা রাত 11টার সময় কাজে ফিরে যাই, এবং রাত 11টার পরে আরো দুইটি ঘটনা ঘটে, রহমর্ষ ঘটনা, সেটা বর্ণনা করবেন আমাদের ইন্টার্ন চিকিৎসক ডক্টর সাব্বির হোসেন।
আচ্ছা, মিডিয়ার মাঝের কাছে পুরো ঘটনা প্রবাহ ক্লিয়ার থাকা দরকার, কারণ বিভিন্নভাবে মেসেজ যাচ্ছে, শুধু হেডলাইন যাচ্ছে এবং হেডলাইন গুলো ডাক্তারদের সাথে জনগণের একটা ক্লাস তৈরি করতেছে। আমরা র্যান্ডম কোনো দাবি নিয়ে আসি নাই। গতকালকে যখন আমাদের নিউরো সার্জারি ইমরান ভাইকে এরকম মারতে মারতে ডিরেক্টর স্যারের রুমে নিয়ে আসা হচ্ছিল, আমাদেরকে ইনফর্ম করা হয়েছে যে ঢাকা মেডিকেলের ইন্টার্ন এবং যত স্টুডেন্ট আছে তারা একটু কাইন্ডলি ডিরেক্টর স্যারের রুমে চলে আসো, কারণ ওই মুহূর্তে যদি সেভ করার কেউ না থাকে ইমরান ভাই হয়তো স্পট ডেড হইতে পারতো। তা আমরা আসি, আমরা এসে ডিরেক্টর স্যারের সহায়তায় পরিস্থিতি কিছুটা শান্ত করা হয়। তারপর ডিরেক্টর স্যারের সাথে এবং ওখানে যারা বিউবিটির দায়িত্বশীল ছিল, সমন্বয়ক ছিল, তাদের কাছে ইনস্ট্যান্ট আমরা দুইটা দাবি দেই। একটা দাবি হচ্ছে গিয়া খুব দ্রুততম সময়ের ভিতরে, এবং এই সময়টা আমরা বলছি যেহেতু রাত 9:30টায় আমরা মিটিং করতেছি, 12টার ভিতরে আর্মির মাধ্যমে ঢাকা মেডিকেল এবং ঢাকা মেডিকেল সহ সারা দেশের সকল হাসপাতালে ডাক্তারদের খুব দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর সেকেন্ড আলটিমেটাম আমাদের ছিল 12 ঘন্টার ভিতরে, যেহেতু সিসিটিভি ফুটেজ আছে, অসংখ্য মানুষ এই জিনিসটা দেখছে, সকল প্রমাণাদির ভিত্তিতে যারা দুর্বৃত্ত তাদেরকে গ্রেফতার করা এবং আইনের আওতায় আনা। কিন্তু দেখা গেল এই ঘটনা মানে এই যে সিদ্ধান্ত হলো এর 30 আরো দুইটা মেজর ইনসিডেন্ট ঢাকা মেডিকেলে হয়। একটা হচ্ছে কি দুইটা পেশেন্ট মানে একটা পেশেন্ট এবং এক আসামি, আসামির আক্রমণে পেশেন্টকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেই আসামি রামদা এবং চাপাতি নিয়ে পুনরায় হাসপাতালে ঢুকে পেশেন্টের মৃত্যু নিশ্চিত করে তারপর এখান থেকে কোপাতে ভর্তি রোগীর মৃত্যু নিশ্চিত করছে ওয়ার্ডের ভিতরে। ওই সময়ে সেনাবাহিনী উপস্থিত ছিল এবং এর পরবর্তীতে আরো উইদিন 30 মিনিট একটা বিষ পান করে আসা একটা পেশেন্ট এখানে মারা যায়। তার পরিপ্রেক্ষিতে তাদের রোগীর স্বজনরা আমাদের যে ইমার্জেন্সির আইসিইউ এবং হচ্ছে ওখানে যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার তাদের উপর আঘাত করে। দেখুন, আমাদের যে নিরাপত্তার কথা বলা হয়েছিল যে 12টার ভিতরে সেনাবাহিনী এসে ডাক্তারদের নিরাপত্তা দিবে, কিন্তু উইদিন 1 আওয়ার রোগীর নিরাপত্তা নিশ্চিত হলো না, ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত হলো না। এর ফলশ্রুতিতে আমরা ইনস্ট্যান্ট যারা ইন্টার্ন ডক্টর আছি আমরা কর্মবিরতি রাখছি। আমরা যারা ইন্টার্ন ডক্টর ছিলাম, যেহেতু হাসপাতাল একেবারেই নিরাপদ না ডাক্তারদের জন্য না রোগীদের জন্য, রোগীও আক্রমণের শিকার হয়েছে আর ডাক্তার তো বারংবার আক্রমণের শিকার হচ্ছে। তা আমরা নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সারা বাংলাদেশের সকল ইন্টার্ন ডক্টর এবং মেডিকেল যারা স্টুডেন্ট আছে আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করার জন্য অনুরোধ করছি। আপনার প্রশ্ন পরে করবেন, আমরা কোয়েশ্চেন আনসার সেশন রাখবো, আপনার প্রশ্ন পরে করবেন। এইরকম দুইটা ইনসিডেন্ট ঘটার পরেও ইন্টার্ন ডক্টররা রাত 3টা বাজে কর্মবিরতিতে গিয়েছে, কিন্তু আমরা যারা রেসিডেন্ট ছিলাম আমরা সকাল 8টা পর্যন্ত কাজ চালিয়ে গিয়েছি, কারণ আমরা প্রশাসনের উপরে আস্থা রেখেছিলাম। সকাল 8টা পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে অপারেশন হয়েছে, সকাল 8টা পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে ইমার্জেন্সি সার্ভিস দিয়েছি আমরা। কিন্তু সকাল 8টার পরেও যখন প্রশাসনের কোনো আমরা সহায়তা পাই নাই, তখনই আমরা তাদের সাথে বারংবার মিটিং করতে চেয়েছি। মিটিং করে যখন কোনো সমাধানের পথে আসতে পারি নাই, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পরবর্তীতে কি কর্মসূচিতে যাব। আমাদের নিউরোসার্জারি বিভাগের আরেক রেসিডেন্ট এই যে চাপাতি দিয়ে যাকে কোপানো হয়েছে, যে কুপিয়েছে তাকে হাতে নাতে ধরেছেন, আমরা তার কাছ থেকে বর্ণনাটা শুনতে চাই। বলুন সামনে আসুন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইকরামুল হক শোভন, নিউরোসার্জারি রেসিডেন্ট, ঢাকা মেডিকেল কলেজ। ভাইয়া, আমি আসলে ঘটনাটা খুবই সংক্ষিপ্ত ভাবে বলছি। আমরা কালকে আমাদের যে ভাইদেরকে মারা হয়েছে, তখন আমরা ইনফর্ম হওয়ার সাথে সাথে আমরা ডিরেক্টর রুমে আসি, ভাইদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আসি। তো এই ব্যাপারে আমরা ডিরেক্টর রুমে কথা বলছিলাম, স্যারের সাথে, স্যার আর্মির সাথে কথা বলছিলেন। ওই সময়ে আমরা জানতে পারি আমাদের কাছে একটা ফোন আসে আমাদের এমার্জেন্সি থেকে,
যে আমাদের এমার্জেন্সিতে হচ্ছে হট্টগোল হচ্ছে, মারামারি হচ্ছে। আমাদের যে মেয়ে ডাক্তার যারা ছিলেন তারা আমাদেরকে ফোন করে বলেন যে আমরা তো ভয় পাচ্ছি, একটু তোরা যারা আছিস তারা আগায় আসলে ভালো হয়। তো আমি, শাওন এবং ওমর নামে আরেকজন ছিলেন আমাদের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের, আমরা তিনজন আগায় যাওয়ার সময় আমাদের ইন্টার্ন ডক্টররা ছিলেন, মেডিকেল স্টুডেন্টরা, ওদেরকে নিয়ে যাওয়া হয় যে কোথায় কি হচ্ছে সেটা দেখার জন্য। তো আমরা ওইখানে যাওয়ার সময় আমাদের এমার্জেন্সি কমপ্লেক্সের পরে একটা লিফটের এরিয়া আছে, ওই এরিয়াতে আমরা দেখতে পাই যে একজন দৌড়ায় আসছে, তাকে আরেকজন রোগী আমাদেরই নিউরোসার্জারিতে ভর্তি আছে, যার ইমিডিয়েটলি অপারেশন করার পরে আমাদের ওখানে ফ্লোরে, আমাদের যেহেতু সম্পূর্ণ বেড নেই সবাইকে দেওয়ার মতো, তাই ফ্লোরে রাখা হয়েছিল। ওই রোগীর উপরে আরেকজনকে ফালায় নিয়ে একজন মহিলা এবং দুইজন পুরুষ, যাদের হাতে চাপাতি ছিল এবং রামদা ছিল, তারা কোপাচ্ছে। ওইখানেই রক্তকরণ হয়ে রোগীটা মোটামুটি অলমোস্ট ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে যায়। তো আমরা ওইখানে ইমিডিয়েটলি ওই রোগীকে আমরা আমাদের নিউরোসার্জারি, ওনাকে যেহেতু মাথায় কোপ মারা হয়েছিল, আমরা নিউরোসার্জারিতে নিয়ে যাই, আমরা নিজেরাই কোলে করে নিয়ে যাই। এবং যে দুইজন কুপিয়েছে তাদের মধ্যে একজন আমাদের এই গলি দিয়ে দৌড়ে আসে, আর একজন আমাদের 200 নাম্বার ওয়ার্ডের ভিতরে চলে যায়। ওইখানে আমরা যখন ফোন করি সিস্টারদেরকে ওনারা আক্রমণ করে এবং আমাদের যে ওয়ার্ড বয় আছে তাদের রুমের ভিতরে ঢুকে যায় আক্রমণ করতে। ওয়ার্ড বয়রা বের হয়ে তাকে তালা মারে, এন্ড তার হাতে তখনও চাপাতি ছিল। তখন তালা মারার পরে আর্মি আসার পরে ওনাদেরকে হ্যান্ড ওভার করা হয় ওই আসামিকে এবং অস্ত্র সহ। এবং আমরা পরবর্তীতে জানতে চাই যে রোগীকে কোপানো হয়েছে সে রোগী মারা গেছেন। ঠিক আছে, এখন আমাদের কথাটা হলো যে যেখানে একটা মেডিকেল কলেজ, একটা হাসপাতাল, বাংলাদেশের সর্ববৃহৎ মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে অস্ত্র নিয়ে ঢুকে একটা রোগীর উপরে, একটা ক্রিটিক্যাল রোগীর উপরে ফালায় আর একটা রোগীকে মেরে ফেলা হয়, সেখানে না রোগী সেফ, না জনগণ সেফ, না ডাক্তার সেফ। আমরা কিভাবে সার্ভিসটা দেব? আমাদের আন্দোলনটা আমাদের প্রশাসনিক ব্যর্থতার কারণে। হাসপাতালে কেন মানুষ অস্ত্র নিয়ে ঢুকে আরেকজনকে হামলা করে মারবে? কেন যেখানে এত বড় আন্দোলন হলো সেখানের ভিতরেও আমাদের হাসপাতাল মোটামুটি সেফ ছিল, সেখানে কিভাবে? আমাদের দাবি তার এটাই যে সিকিউরিটি। আমাদের দাবি এবং কর্মসূচি এখনই বলে দিচ্ছি, আমরা এখনই বলা হচ্ছে দাবি বলা হচ্ছে। আচ্ছা, আমাদের যেহেতু প্রশাসন ব্যর্থ হয়েছেন চিকিৎসকের সুরক্ষা দিতে, যেহেতু প্রশাসন ব্যর্থ হয়েছেন রোগীর সুরক্ষা দিতে, ভর্তি রোগীর খুন কনফার্ম হয়েছে আমাদের ইমার্জেন্সি কমপ্লেক্সের ভিতরে। এতে আমরা কি বুঝতে পারি? আমরা চিকিৎসকরা এখানে সুরক্ষিত না, আমার ভর্তি রোগী সুরক্ষিত না, আমার সিস্টার সুরক্ষিত না, আমার ওয়ার্ড বয় সুরক্ষিত না, এখানে কেউই সুরক্ষিত না। সেই জন্য এবং ঘটনার 18 ঘন্টা পার হওয়ার পর এখন পর্যন্ত কোনো মামলা রুজু হয় নাই এবং গ্রেপ্তার করা তো আরো অনেক পরের কথা। তাই আমরা প্রশাসনের ব্যর্থতা এবং আমাদের ভাইয়ের অ্যাটেম্প টু মার্ডার ক্লেমের কারণে, রোগীর হত্যার কারণে আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচিটা আহ্বান করছি। এই কর্মসূচির মধ্যে ঢাকা মেডিকেল কলেজ এর সব চিকিৎসকের পাশাপাশি উপজেলা, জেলা, বিভাগীয় হাসপাতাল, প্রাইভেট সেক্টর সবকিছু ইনক্লুড থাকবে। চেম্বার, অপারেশন সবকিছু কমপ্লিটলি শাটডাউন থাকবে। আমাদের দাবিগুলো আমি একটু পয়েন্ট আউট করতে চাই। অনতিবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের সকল উপজেলা, জেলা, সদর, বিভাগীয় হাসপাতাল সমূহে আর্মি সহ
সকল সিকিউরিটি ফোর্স 24 ঘন্টা সশরীরে উইথ আর্ম সশরীরে দাঁড়ায় থাকবেন আমাদের ডক্টরদের সুরক্ষার জন্য, এবং এটা 24 ঘন্টার মধ্যে নিশ্চিত করতে হবে। এবং ভবিষ্যতে চিকিৎসকদের নিরাপত্তা প্রদানে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে, আমি আবার বলতে চাই, আপনারা আবার একটু মনোযোগ সহকারে শুনবেন, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশের নিয়োগ বাস্তবায়ন করতে হবে। এর জন্য আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয় এবং সংশ্লিষ্ট যারা আছেন আইন প্রণেতা, তাদেরকে আমরা 7 দিন সময় দিতে চাই। এই 7 দিনের মধ্যে স্বাস্থ্য পুলিশের নিয়োগ নিশ্চিত করতে হবে। 4 নাম্বার, কার্যকর এবং সময় উপযোগী স্বাস্থ্য সুরক্ষা আইন অতি দ্রুত প্রণয়ন এবং সংস্কার করে এর দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমাদের এই 4টা দাবির সাথে আমাদের সারা বাংলাদেশের সব ডক্টর এখানে অটল থাকবে। মেডিকেল স্টুডেন্ট, ইন্টার্ন, ডক্টর সবাই ইনক্লুডেড থাকবে। আমাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত না প্রশাসন আমাদেরকে আমাদের সুরক্ষা নিশ্চিত করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে। এবং দুপুর 2টা থেকে আমাদের এই শহীদ বাগান গেটে ঢাকা মেডিকেল কলেজ আমাদের মানববন্ধন কর্মসূচি অব্যাহত থাকবে। এবং যদি প্রশাসন আমাদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারে, আমরা আমাদের অবস্থান থেকে কোনো পিছপা হব না এবং আমরা আমাদের দাবিতে অটল থাকবো। আপনারা একটু কোয়েশ্চেন কারা কারা করবেন, 2টা কোয়েশ্চেন আমরা নেব, একটু হাত তুলবেন কোন 2জন কোয়েশ্চেন করতে চান। আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আমাদের সমন্বয়ক ডক্টর জাবিরকে আহ্বান করছি। আচ্ছা, এই শাটডাউনের সময় নিশ্চিত করবেন আপনারা? আমার একটু জোরে করেন প্রশ্নটা। মানে এই যে শাটডাউন চালু থাকবে কিনা, এর মধ্যে জরুরি বিভাগ চালু থাকবে কিনা, বা যে সকল রোগী ভর্তি আছে তাদের সেবা আপনারা কিভাবে নিশ্চিত করবেন? জি, ধন্যবাদ। আমরা যারা ডক্টর কমিউনিটিতে আছি, আমরা ভাই আপনার নাম পরিচয়টা একটু বলে দিন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর জাবির, এফসিপিএস পার্ট 2 ট্রেনিং হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। জি, খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন। আমরা সবসময় আমাদের রোগীদের স্বাস্থ্য বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের সকল কর্মসূচি বিগত সময় পালন করে এসেছি, এবং একই সাথে আমরা আমাদের প্রথম যে 2টা দাবি দিয়েছিলাম, যেটা হচ্ছে কালকে রাতে আমাদের সকল ডাক্তারকে নিরাপত্তা প্রদান করতে হবে, এবং একই সাথে আমাদের যারা অপরাধী আছে এদের আইনের আওতায় আনতে হবে, এবং এটা 24 ঘন্টার মধ্যে। এবং এই 24 ঘন্টা আমরা সব রকম ইমার্জেন্সি সেবা প্রদান করব। কিন্তু আমাদের প্রশাসন আমাদের এই দাবির দিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করেনি। তারা সম্পূর্ণভাবে ব্যর্থ। এই হাসপাতালে ডাক্তার এবং চিকিৎসক, যারা আমাদের চিকিৎসক আছে এবং একই সাথে যারা রোগী আছে, এদের নিরাপত্তা প্রদান করতে। তাই আজ আমরা বাধ্য হয়েছি কমপ্লিট শাটডাউন দিতে। এতে আমাদের বাধ্য করা হয়েছে, আমরা ইচ্ছাকৃতভাবে এটা করি নাই, এবং আমরা চাই এই সমস্যাগুলো দ্রুত সমাধান হোক এবং একটা সমাধানের পথ খুব উন্মুক্ত হোক সবার জন্য। ধন্যবাদ। আমরা 24 ঘন্টা পর্যন্ত সেবা দিতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমাদের নিরাপত্তা নিশ্চিত হয় নাই, তাই আমাদের এই প্রতিশ্রুতি থেকে সরে আসতে হচ্ছে। জি, ধন্যবাদ। জি, যেখানে জি, তারপরে অবশ্যই প্রশাসনকে নিতে হবে, কারণ আমরা তাদের 24 ঘন্টা সময় দিয়েছিলাম। শুধু একটা জিনিস চেয়েছিলাম, আমাদের সিকিউরিটি। সেখানে হাসপাতালে মার্ডার হয়েছে,
সিকিউরিটির জায়গায় ওসেক ভাঙচুর হয়েছে। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের এই কমপ্লিট শাটডাউন প্রস্তাবনা বাস্তবায়নের জন্য বাধ্য হয়েছি। ধন্যবাদ। আস্তে আস্তে ভাই মায়ের না তো বাংলা দয়া করে শুনবেন, দয়া করে শুনবেন। ভাই একটা বুমগুলা কই রে ভাই? আমরা গতকালকে 4টা থেকে যে তাণ্ডব চলেছে ঢাকা মেডিকেল কলেজ ইমার্জেন্সিতে ক্যাজুয়ালিটিতে নিউরোসার্জারি বিভাগে 3টা লোমহর্ষক ঘটনার বর্ণনা আমরা শুনলাম। আপনারা জীবনে কখনো শুনেছেন কিনা, সারা বিশ্বে কোথাও ঘটেছে কিনা কোন হসপিটালে ভর্তি রোগীকে চাপাতি দিয়ে খুন করা হয়? একটা রোগী অলরেডি ইনজুর্ড, তাকে যদি চাপাতি দিয়ে খুন করা হয়, একজন নিরীহ ডাক্তার ইমার্জেন্সিতে সেবা দিচ্ছে, তার নিরাপত্তা কেমনে নিশ্চিত করে আপনারা বলেন? আমরা সেবা দিতে চাই রাত 11টা, আজ সকাল পর্যন্ত আমরা সেবা দিয়েছি এই ঘটনার পরেও, কিন্তু এরকম অনিরাপদ রেখে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, মৃত্যুর ঝুঁকি নিয়ে রোগীর সেবা কিভাবে দিই? আপনাদেরকে প্রশ্ন করলাম, উত্তর দেন। আপনার উত্তর দেন। আপনার উত্তর দেন, আপনার উত্তর দেন না কেন? উত্তর দেন। আপনারা একটু শুনবেন। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, উই আর বাংলাদেশি, উই আর ডক্টর। আমরা আপনাদের সবাইকে সেবা দিতে চাই। এটাও স্পষ্ট করে বলতে চাই যে আমরা এই ইন্টারিম যে গভর্নমেন্ট, তাদের কোনো এন্ট্রি না। উই আর পার্ট অফ আওয়ার গভর্নমেন্ট। আমরা আমাদের এই প্রোগ্রামকে শুধুমাত্র ডক্টরের প্রোগ্রাম হিসেবে প্রবাহিত করতে চাই। এখানে কোনো পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করা হবে না। এখানে কোনো পলিটিক্যাল দলের কোনো এজেন্ডা বাস্তবায়ন করা হবে না। চেষ্টা করবে না। লাউড এন্ড ক্লিয়ার, এটা শুধুমাত্র ডক্টরদের করতে হয়। ডক্টররা মার খেয়েছে, আমরা মার খেয়েছে, বাংলাদেশের জনগণ মার খেয়েছে, ভর্তি রোগী এখানে খুন হয়েছে। রোগীর উপরে ডক্টরদের খুন নিশ্চিত করা হয়েছে। উত্তর চাই, এখানে কোনো ডক্টর, কোনো সিস্টার, কোনো অ্যাটেন্ডেন্ট সেফ না, তাই আমরা কমপ্লিট শাটডাউনে যাচ্ছি। আমি আমার ডক্টর ভাইদের, ইন্টার্ন ডক্টরদের, গ্রাজুয়েটদের, আমি আবার বলছি, আমি বাংলাদেশের সকল গভর্নমেন্ট এবং প্রাইভেট ডক্টর, মেডিকেল স্টুডেন্ট, ইন্টার্ন চিকিৎসক সবার উদ্দেশ্যে বলছি, আমাদের সবার জন্য একটাই দাবি, আমাদের সরকার নিশ্চিত করতে হবে এবং আমাদের দাবি দেওয়া মানতে হবে। আমি স্টুডেন্টদের পক্ষ থেকে ডক্টর নোমান কিছু বলার জন্য বলবো। আমি আব্দুল্লাহ রহমান, ঢাকা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী। আমি গতকাল যখন ওসেক ভাঙচুর করা হয়, যখন ইএমওর উপর নির্যাতন করা হয়, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। একজন লোক আইনজীবী পরিচয়ে আমাদের গায়ে হাত তোলে,
আমাদেরকে বলে আমি আইনজীবী, আমি আপনার ছবি তুলে বাড়ি বলছি, আপনি আমার ছবি তোলেন, আপনি প্রচার করেন। সে আমাদের ধাক্কা মারে, একজন মহিলা আমাদের ধাক্কা মারে, একজন মহিলাকে যে জায়গায় আমাদের ইমার্জেন্সি ট্রিটমেন্ট দেওয়া হয়, যে জায়গায় আইসিইউ ব্যবস্থা আছে, সে জায়গায় ভাঙচুর করে। কোন সাহসে করে? সেই মহিলা আমাদের গায়ে হাত তোলে, কিন্তু আমরা ভদ্রলোক, আমরা মেডিকেল স্টুডেন্ট ছিলাম, ডাক্তার ছিলাম, আমরা ভদ্রলোক। সেই আইনজীবী আমাদের গায়ে হাত তুললেও আমরা কিছু করিনি, সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেছি। এই ভদ্রতা আমাদের কোন ধরনের মৌনতা নয়, এই ভদ্রতা আমাদের পারিবারিক শিক্ষা, আমাদের এই মেডিকেলের শিক্ষা। এটাকে আপনারা সাধারণ ভাবে নিবেন না, আপনারা সাধারণ ভাবে নিবেন না, আপনারা বেশি সাধারণ ভাবে ফেলেছেন আমাদের, যে কোনো জায়গায় যে কোনো ভাবে। এইটা দেশের দাবি হওয়া উচিত। একজন ডাক্তারের গায়ে হাত মানে দেশের প্রত্যেকটা জনগণের গায়ে হাত না। আমরা সবাইকে অনুরোধ জানাবো, আমাদের গায়ে হাত উঠেছে, ডিরেক্টর স্যারের রুম থেকে সিসিটিভি ফুটেজে সব দেখা গিয়েছে। আমরা গিয়েছিলাম ঠান্ডা করতে, আমাদের গায়ে যেভাবে হাত উঠেছে এটার সুষ্ঠু তদন্ত, শুধুমাত্র বিচার না, তাদেরকে গ্রেফতার করতে হবে দ্রুততম সময়ের মধ্যে। তাদেরকে পর্যাপ্ত শাস্তি না দিলে দেশের সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা, মেডিকেল শিক্ষা ব্যবস্থা কমপ্লিট শাটডাউন থাকবে, সব বন্ধ থাকবে। আপনারা যদি আমাদের নিরাপত্তার প্রয়োজনীয়তা বোধ না করেন, আপনাদের চিকিৎসার মনে হয় না কোনো প্রয়োজন আছে। আপনাদের চিকিৎসার যদি প্রয়োজন থাকে, আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের সাথে দাবি জানান, আমাদের নিরাপত্তা দেন, আমরা আপনাদের জন্য সর্বদা প্রস্তুত। We want justice! We want justice! We want justice! We want justice! নার্সদের প্রতিনিধিদের থেকে একজন কথা বলতে চাই, আমরা ওনার বক্তব্য সময় এখন নামটা বলবেন। আমি মর্জিনা আক্তার এবং আমি নার্সের প্রতিনিধি হয়ে আজকে সকলের সামনে আমি নার্সদের যে সব সমস্যা ঢাকা মেডিকেলে বিরাজমান, তার মূল কথা যেগুলি, সেগুলি আমি 2-4টা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের নিরাপত্তার অভাব দীর্ঘদিনের, শুধু বর্তমান নয়। এই ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে প্রায় ডক্টর মার খায়, নার্স হামলার শিকার হয়, কিন্তু আমরা উপযুক্ত কোনো বিচার কর্তৃপক্ষের কাছে আজ অবধি পাই নাই। যখনই বহিরাগত আমাদের উপর হামলা করেন, আমরা কর্তৃপক্ষকে জানাই, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেন বিচার হবে হবে হবে, আজ পর্যন্ত আমরা কোনো বিচার পাই নাই। আমি চাই নার্সের প্রতিনিধি হয়ে নিরাপত্তা দেওয়া হোক, যথেষ্ট পরিমাণ নিরাপত্তা যদি নার্সরা না পায় ঢাকা মেডিকেলে, তাহলে তারা কর্মক্ষেত্রে তারা কিভাবে কাজ করবে। মানবিক দিক থেকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা রোগীর সেবায় নিয়োজিত থাকতে চাই, কিন্তু আমাদেরকে পরিবেশ পরিস্থিতি আমাদেরকে সুযোগ করে দিতে হবে। উন্নত পরিবেশের জন্য আমাদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা যেন দ্রুত কর্তৃপক্ষ করেন, এই আশাবাদ আমি ব্যক্ত করি। আমি দীর্ঘ বক্তব্য আজকে দিব না, ডক্টর সাহেবরা যে ইতিপূর্বে অনেক বক্তব্য দিয়েছেন, তারা আমাদের 3টা দাবি ইতিপূর্বে বলে গেছেন। আমি লাস্ট দাবিটা নার্সের পক্ষ থেকে উপস্থাপন করছি। হাসপাতালে রোগীর সেবা প্রদানের ক্ষেত্রে কোন ধরনের অসঙ্গতি, অবহেলা পরিলক্ষিত হলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ প্রদানের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা যেতে পারে। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে। আমি ডক্টর সাহেবরা যে দাবি দেওয়া উপস্থাপন করছেন, নার্সের প্রতিনিধি হয়ে আমি সেই দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি।
সভাপতি নেব দর্শক দেখছিলেন ঢাকা মেডিকেল কলেজ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এই ডাক্তাররা কিন্তু চিকিৎসা সেবা থেকে কর্মবিরতি নিয়েছেন এবং সারা দেশে কিন্তু তারা শাটডাউন জারি করেছেন, এমনটি কিন্তু বলেছিলেন। দর্শক বর্তমানে এই ঢাকা মেডিকেল সহ সারা দেশের যত চিকিৎসা সেবা রয়েছে সেই চিকিৎসা সেবা কিন্তু কর্মবিরতি ঘোষণা করেছে এবং তাদের যে যারা এই ধরনের গতকাল ঘটনা ঘটিয়েছে তাদেরকে সুবিচারের আওতায় না আনা পর্যন্ত তাদের এই কর্মবিরতি তারা কর্মে ফিরবেন না এমনটি কিন্তু বলেছেন এবং তার মধ্যে যে বিষয়টি বলেছেন যে পুরো ঢাকাবাসী ঢাকা সহ সারা দেশে কিন্তু চিকিৎসা সেবা কমপ্লিট শাটডাউন দিয়েছে ঢাকা মেডিকেল চিকিৎসকরা, এমনটাই কিন্তু বলছিলেন। দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করব ঢাকা মেডিকেল সহ অন্যান্য মেডিকেলের চিকিৎসা সেবা বর্তমান রোগীদের কি অবস্থা রয়েছে সেই বিষয়টা আপনাদেরকে পরবর্তী যে লাইভ আছে সেই লাইভের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। এই পর্যন্ত এই ব্রিফ ছিল, যে ব্রিফ নিয়ে কথা বলার শিক্ষকদের ডাক্তারদের যে সর্বশেষ যে ব্রিফ ছিল সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। পরবর্তীতে লাইভ দেখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।